আজকের এই ঘটনা পাঠিয়েছেন দীপালি মণ্ডল। উনি বলছেন, আমার ছেলের সঙ্গে কদিন আগে যা ঘটে গেছে তার রেশ এখনও আমাদের পরিবারে কাটেনি। তবে অনেক দিন ধরে আপনার ঘটনা শুনছি, ভাবছিলাম কোনো দিন কোনো ঘটনা কালেক্ট করতে পারলে শোনাবো। অনেকবারই ভেবেছি, কিন্তু সেভাবে আমি কালেক্ট করতে পারিনি। কিন্তু নিজের পরিবারে যে এরকম কোনো ঘটনা ঘটে যাবে, আর সত্যি বলছি ভয়ানক, ভাবতে পারছি না। এখন ছেলে অনেকটা সুস্থ আছে, তাই শেয়ার করছি। আমার ছেলে কলেজ পাশ করে গেছে। খেলাধুলোর প্রতি খুবই ওর টান। নিজের কাজকর্মের পাশে ও খেলা দেখতে প্রচণ্ড ভালোবাসে। মানে খেলা চললে টিভি ওর হয়ে যায় বাড়িতে। ও ছাড়া টিভির চারপাশে কেউ যেতে পারবে না। তো এই কিছুদিন আগে ও বন্ধুদের সঙ্গে আমাদের নিমতায় খেলা দেখতে গেছিল। এখন তো উন্মাদনা চতুর্দিকে ফুটবল নিয়ে, আপনারা জানেনই। তো একা দেখার থেকে সবাই মিলে দেখা, আর তার সঙ্গে ছোটোখাটো একটা পিকনিকের মতো করা, সব মিলিয়ে একটা বেশ আনন্দ ব্যাপার। তো আমাকে আগেই বলে রেখেছিল, মা ওই দিন আমি যাব, আসতে রাত হবে। আমার বাড়িতে আমার ছেলে ছাড়া আছে আমার মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বাড়িতে টিউশন করে। তো দাদাকে ওই দেখাশোনা করে আর কি। দেখাশোনা মানে দাদার ওই এখন মা হয়ে গেছে, আমাকে এত দেখাশোনা করতে হয় না। আমি নিজে প্রফেশনাল কাজকর্মের মধ্যে থাকি, বাড়িতে খুব বেশি সময় দিতে পারি না। যাই হোক, এবার জানতাম যেহেতু ও যাবে, তো সারাদিন আমরা প্রস্তুত ছিলাম, রাতেবেলা আসবে, কখন আসবে, আবার রাত কাটিয়ে ভোরবেলা বন্ধুদের সঙ্গে ফিরতে পারে। বলেছে বোনকে জানিয়ে দেবো ফোন করে। এবার সেদিনকে খেলা দেখা হয়ে গেছে। এবার অতটা তো খেলা সম্পর্কে আমি বুঝি না, তাই আমি খেলার দিকটা আর জিজ্ঞেসও করিনি। ওরা বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করেছে। করার পর এবার কার একবার ইচ্ছা হয়েছে যে চল চিকেন স্যান্ডউইচ বানাবো। মোবাইলে দেখেছে তো, কিছু ছেলের থাকে না খাবার নিজে হাতে বানাতে ভালোবাসে, তো সে চিকেন স্যান্ডউইচ বানিয়েছে। এবার বানানোর পর তখন ওরা খাবার খেয়ে ওদের খাবার হজম হয়ে গেছে, বলছে চিকেন স্যান্ডউইচ কর, আমরা সবাই খাবো। তো চিকেন স্যান্ডউইচ করার পর তখন প্রায় রাত্রির 2টো বেজে গেছে। সেই সময় এটা ছেলেদের পক্ষেই সম্ভব, লোকে শুনলে অবাক লাগবে। তো সেই চিকেন স্যান্ডউইচ খেতে খেতে এবার বলছে এবার চল বাড়ি যাই। এবার প্রত্যেকে সাইকেল চেপে এবার বাড়ির পথে রওনা দিয়েছে। বাড়ির পথে রওনা দিয়েছে, জায়গাটার নাম সুভাষপল্লী। এলাকাটা, এই এরিয়ায় যারা থাকেন বা যারা পরিচিত জানেন, দিনের বেলায় এই এরিয়া দিয়ে পাস করতে গেলেও মানুষের গা ছমছম করে। প্রচুর ঘটনা এই এরিয়ায় ঘটে গেছে আগে, এবং আত্মা বা এই ধরনের স্পিরিটকে অনুভব করা এই এরিয়াটায় বা এই রাস্তাটায় নতুন কিছু না। তো সেখানে অত রাত, তার মধ্যে ওরা মানে আমিষ জাতীয় খাবার, স্যান্ডউইচটা যেহেতু চিকেনের ছিল, সেই নিয়ে এক হাতে খাচ্ছে আর সাইকেলের হ্যান্ডেলটা এক হাতে ধরে আছে, এভাবে সাইকেল চালাচ্ছে সবার হাতে। শুধু একজনের হাতে খাবারটা ছিল না, সে বলেছিল আমি খেতে পারবো না, এত রাত্রে আমার খাওয়ার অভ্যাস নেই, ও টিফিন ক্যারিতে নিয়ে নিয়েছিল। বাকি এরা 3-4 জন এরা খেতেই যাচ্ছে। যেতে যেতে ওই রাস্তাটায় এসে, সুভাষপল্লীর খুব ফাঁকা রাস্তাটায় ওদের মধ্যে একজনের বাথরুম পায়, সে বাথরুম করতে নামে। এবার ওরা দাঁড়িয়ে থাকে সাইকেল নিয়ে। এবার খেতে খেতে চিকেন স্যান্ডউইচের কিছুটা টুকরো একজনের ভালো লাগেনি, সে সৈশুদ্ধ ওখানে ছুঁড়ে ফেলে দিয়েছে। ব্যাস, তারপর ওরা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে মেয়ে বলছে অত রাত্রে ফিরলো, ওর সাড়া নিয়ে ফোন করে দরজা খুললাম, এসে দেখছি শরীর বেশ মানে বলছে গা হাত পা ব্যথা করছে, জ্বর লাগছে। মেয়ে আর অত রাত্রে কথা বাড়ায়নি। আমি শুয়েছিলাম, বললো মা শুয়ে আছে, মাকে জ্বালাতন করিস না, সকালবেলায় তো মাকে বেরোতে হবে, চুপচাপ শুয়ে পড়েছে। মা এবার যথারীতি, মানে উনি নিজের কথা বলছেন, আমি সকালবেলা আমার কাজকর্ম সেরে বাড়ির যেটুকু করি সেরে এবার আমি আমার কাজের জায়গায় বেরিয়ে চলে গেছি। মেয়ে ফোন করেছে যে মা দাদা আজকে কাজে যায়নি, প্রচণ্ড জ্বর, চোখ লাল হয়ে আছে আর ভুলভাল বকছে।
বলছে কী ভুলভাল বকছে। বলে প্রথমেই শুরু হলো সকালবেলায় ওর মা কিছুটা রান্নাবান্না করে দিয়ে বেরিয়ে যায়, এবার বাকিটুকু ওর মেয়ে করে আর কি। তো সেখানে ওর মেয়ে বটি নিয়ে বসেছিল কিছু সবজি টবজি কাটবে বলে, কাটছিলও হয়তো। তেমন সময় ওর দাদা শুয়ে আছে, ও বললো দাদা একটু জল মুড়ি খা বা কিছু খা, এবার তোকে প্যারাসিটামলটা দেবো। তো খেতে চাইলো না, মুখ ঘুরিয়ে নিল, ভাবছে দাদা হয়তো ঘুমাচ্ছে। এবার ও আপন মনে মেঝেতে বসে সবজি কাটছে আর খাটেতেও দাদা শুয়ে আছে। এমন সময় হঠাৎ করে দাদার দিকে চোখ যেতে দেখে দাদা লাল লাল চোখে, মানে জ্বরের যে লাল সেই লালই, কিন্তু একটা চোখের মধ্যে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ও মুখটা সামনে নিয়ে বলে কিরে জ্বর বাড়লো নাকি? তো গায়ে হাত দিতে গিয়ে ও মানে বোনের হাতটা ঝাঁকা দিয়ে সরিয়ে দেয়, যে মানে এরকম টাইপের আর কি। বলছে কি হলো? ভাবছে যে মা নেই, এবার তো মনে হয় মাথায় জল ঢালতে হবে, গায়ে তো বেদম জ্বর। তার মধ্যে কি বোনের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, চোখের পাতা পড়ছে না, দৃষ্টিটা বেশ ভয়ঙ্কর। ও বলল কী হলো, কি হয়েছে? বোন জিজ্ঞেস করে যাচ্ছে। সেই সময় বলছে ওটা অন্যরকম গলা, মানে ও দাদার গলার ভয়েসই না, অন্য বেশ একটা চাপা গলায়, বটি নিয়েছিস কেন, বটি নিয়ে বসেছিস কেন, আমার গলায় কোপ মারবি, আমাকে মারবি, আমাকে ভয় দেখাবি, এরকম উল্টোপাল্টা বলছে। তারপরে বলছে ওই কথাটুকু বলার পর ওই গলার ভয়েস, ওই চোখের তাকানিতে ওর বোন এত ভয় পেয়ে যায় যেন মনে হচ্ছে দাদা দাদাই নয়, দাদার রূপ ধরে অন্য কেউ খাটে শুয়ে আছে। এবং চেহারা, মানে মুখ চোখের আকৃতি অন্য টাইপের। মেয়েটি বাড়িতে একা, ওরা ভাড়া বাড়িতে থাকে, বাড়িওয়ালার পোর্শন আলাদা, ওদের পোর্শন আলাদা। অল্প বয়সী মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়, তারপর মাকে ফোন করে। এবার মা আস্তে আস্তে, মা বললো আমার তো আসতে সময় লাগবে, তুই এক কাজ কর, ওর দাদা যেখানে কাজ করে সেই মালিককে বললো মালিককে একবার খবর দে, ওদের বাড়ি কাছাকাছি, আসুক, তুই একা ওকে সামলাতে পারবি না। ওর মা তখন ধরে নিয়েছে এই ধরনের গ্রাম দেশের মেয়ে, ওর মা, উনি জানেন যে এই ধরনের ব্যাপারগুলো কি হতে পারে, মোটামুটি আন্দাজ করে নিয়েছেন। এই চোখ লাল বা ওই চাপা গলায় কথা, ওতেই ওনার যা বোঝা হয়ে গেছে। কিন্তু তার সেটা যে এতটা ভয়ানক সেটা উনি তখনও বুঝতে পারেননি। উনি কাজের জায়গায় কাজে মন দিতে পারছেন না, চিন্তা করছেন যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ ছেড়ে কী করে বাড়ি ফিরবেন, মেয়ে একা। তো মেয়েকে উনি আবার ফোন করেন যে কি মালিককে খবর দিয়েছিস? বলছে হ্যাঁ খবর দিয়েছি, আসছে, আমার ঘরে যেতে ভয় লাগছে, আমি ওই বাইরের বারান্দায় চেয়ারটায় বসে আছি। বলে এরকম অবস্থা? বলছে হ্যাঁ, কেমন মুখ দিয়ে বিচ্ছিরি আওয়াজ করছে, আমার খুব ভয় লাগছে, যদি আমার গলাটা টিপে ধরে, কেমন পাগলের মতো করছে, আমাকে গলা টিপে ধরলে আমাকে বাঁচাবে কি? বলি ওর মা যত শুনছে তত ওর মায়ের মানে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বুঝতে পারছিল হাওয়া বাতাস লেগেছে, তবে এতটা বুঝতে পারিনি। এর ইতিমধ্যে মালিক আসেন, মালিক এসে ছেলেটিকে ডাকতে থাকেন যে কেই ওঠ ওঠ, কী হয়েছে, এরকম করছিস কেন? বলছেন তিনি বেশ লম্বা চওড়া, বেশ সুঠাম তার গঠন, এবং তাকে ছেলেটি প্রচণ্ড সম্মান করে, একেবারে নিজের দাদার মতো। উনিও ছেলেটিকে খুব ভালোবাসেন, অনেক ছোট থেকে দেখছেন। তাকে এমন ঝটকা মারলো, উনি এসছেন বলে মেয়েটি সাহস পেয়েছে, ওর পেছন পেছন ঘরে ঢুকেছে, ওকে এমন ঝটকা মারলো উনি দরজার কাছে গিয়ে পড়লেন, ওই অসুস্থ এক হাত দিয়েই ওনার মাথায় গায়ে লেগে গেল। তখন মেয়ে চেঁচিয়ে উঠে, চাই দাদা তুই ওনার গায়ে হাত দিচ্ছিস, মানে পাগল হয়ে গেছিস, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, এইসব মেয়ে বলছে। উনিও বেশ ভয় পেয়ে গেছেন এবং উনি বুঝছেন স্বাভাবিক কিছু না। তারপর বলছেন গায়ে হাত দিলি কেন, বড় না আমি, তোর থেকে গায়ে হাত দিলি কেন, এত সাহস পাচ্ছিস কোত্থেকে, বেশি ভালোবাসি তাই এরকম বলছেন। তখন যে যাকে আপনি আজ্ঞে ছাড়া কথা বলে না সেই ছেলে সেই দাদাকে তুই তুকারি করে কথা বলছে যে তুই এসছিস কেন। এবং ওনার হাতে না একটা লোহার বালার মতো ছিল, এই লোহা দেখে বলছে তুই লোহার বালা দিয়ে আমাকে মারবি, লোহা পরে এসছিস কেন, লোহা নিয়ে এসছিস কেন, যা সরে যা, যা সরে যা। এবার ওকে লোহা দিয়ে, লোহার বালাটা ওর যে হাতে ছিল অন্য হাত দিয়ে ওকে ধাক্কা মেরেছে আর কি, তাই জন্য লোহায় ওর হাতটা টাচ হয়নি। তখন উনি বুঝতে পারছেন যে আমার লোহার বালাটাকেও ভয় পাচ্ছে, উনি ওই হাতটা দিয়ে, যে হাতে ওনার বালাটা আছে ওই হাতটা দিয়ে ওকে ধরতে যাচ্ছে। আর সে বীভৎস চিৎকার আর বিশাল আওয়াজ। উনি বললেন না, এ আমার একার কম্য না। বোনকে বললেন যে বোন তুমি বাইরে বসো, মাকে খবর দিয়েছো?
আমি কাউকে পাঠাচ্ছি, কোনো মহিলা কাউকে, তুমি বসো, একা থেকো না, দরকার হলে ওকে একটা ঘরের হুড়কোটা টেনে দিয়ে তুমি বাড়িওয়ালার বাড়িতে বসো, আমি আসছি, ব্যবস্থা করছি। তো এইসব বলে, এরকম চলতে থাকে। খাওয়া দাওয়া তো মাথায় উঠলো, মেয়েটি কোনো রকমে বাড়িওয়ালার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলো। তারাও সবাই এলো, এসে কোনো রকমে ওর মাথায় জল টল ঢালা হলো। জ্বর কমা তো দূরের কথা, এক ফোঁটা ওষুধই খাওয়ানো যাচ্ছে না। ইতিমধ্যে ওর মা চলে আসেন এবং এসে ততক্ষণে ফোনে ফোনে অনেকক্ষণ কথা হয়ে গেছে, পুরো পরিস্থিতি ওনার মা জেনে গেছে। কিন্তু কাজের মধ্যে থাকেন, আগেও বলেছি, চাইলেই তো চট করে চলে আসা যায় না। তো বাড়িওয়ালার একজন বলল যে আমাদের এখানে মায়ের চান জল দেয়, রাত্রিটা কোনো রকমে কাটাও, সকালবেলা যাব, চান জল এনে ছেলেটিকে দেওয়া হবে। চান জল দেওয়া হলো ঘরে, পরের দিন সকালে ছুটি দেওয়া হলো। এমনি কাজের জায়গা থেকে উনি ছুটি করেছেন যে এখন আমি যাব না, আমার ছেলে অসুস্থ। আর তার থেকে হলো জ্বরটা একটু নামলো, তার সঙ্গে শুরু হলো মানে অকাতরে বমি, মানে বমি করে তো করে শেষ, মানে জল বেরিয়ে যাচ্ছে, কিছু নেই, বমি তার কিছুতেই থামছে না। এর মধ্যে ডাক্তারও দেখানো হয়েছে, ওষুধপত্র নিয়ে আসা হয়েছে, ওষুধ তাকে খাওয়ানো যাচ্ছে না। ওষুধ তো দূরের কথা, একটা ওআরএসও খাওয়ানো যাচ্ছে না। ওষুধ না খেলে ওষুধ কাজ করবে কী করে? তার মধ্যে মুখে নানান অশ্রাব্য কথা, নানান মানে অদ্ভুত অদ্ভুত আচরণ করা, ভয়ে সেই মাঝে মাঝে বেঁকে যাচ্ছে, মাঝে মাঝে কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন যে পুরোহিত ওই মন্দিরে, তাকে বলা হলো তিনি আবার আসেন সন্ধেবেলায়, এসে কি করেন, ঘরে বন্ধন করেন এবং ছেলেটার হাতে জোর করে বলে সবাই মিলে ওকে ধরো, ওর হাতে কালো কার বেঁধে দেন, ওটা মন্ত্রপুত কার বেঁধে দিয়ে বলেন এখন ওকে আর কিছু করতে পারবে না, ওকে এবার তোমরা ওষুধপত্র খাই, ওর শরীরটা সুস্থ করো, বাকিটা আমি পরে দেখছি, রোগটা কমুক। তো টানা 2-3 দিন ওষুধপত্র খাবার পর ধীরে ধীরে বমিটা কমলো। জ্বরটা অনেক দিন গায়ে লেগেছিল, কিছুদিন হলো জ্বরটা কমেছে। এবং আজে বাজে বকা, এবং ও যে ওই রকম দাদাকে অপমান করেছে বা বোনকে ওরকম, ও কিছু মনেই করতে পারছে না, মনেই করতে পারছে। এর মধ্যে একদিন কি হয়েছে, স্নান করতে যাবে বলে ও কাঠটাকে কাউকে না জিজ্ঞেস করে, ছেলেদের যা হয় বোনকে না জিজ্ঞেস করে কাঠটা খুলে রাখে, খুলে স্নান করে আসে, এসে বসেছে, বোন খাবার বাড়ছে, দেখি চোখ ওরকম লাল। আবার ওই অবস্থা, আবার ওই পুরোহিত দাদুকে ডেকে আনে, বলে তুমি কার খুলে রেখেছো কেন, ওটা আর গায়ে দেওয়া যাবে না। পরে আবার নতুন করে বানিয়ে দেওয়া হয় এবং উনি বলেন আমি শান্তি সস্তায়নের ব্যবস্থা করেছি, পুজো আচ্ছা করে পুরো বাড়িটাকে করে দিয়ে যাব, বন্ধন করে দিয়ে যাব। তখন তো একটা স্বাভাবিক একটা করে দিয়ে গেছিলেন, কিন্তু বলছে যে আত্মা সে খুব শক্তিশালী, আর মহিলার আত্মা কেন বলছেন, যে কথাবার্তা যখন ও মানে চাপা গলায় কথা বলুক বা আচরণগুলো মহিলার মতন করছিল। এবং তারপরে যখন সেই পুরোহিত একটু ওঝার কাজও উনি জানতেন, তাই জন্য সুবিধা হয়েছে, তাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে। তখন মোটামুটি যা জানা গেল, যখন ওরা ওই খাবার খেতে খেতে আসছিল, আমিষ জাতীয় খাবার খেয়ে, তখন রাস্তার ধারে যেখানে একজন বন্ধু বাথরুম করছিল, আর এদের মধ্যে ওই যে খাবারটা খেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, ওর গায়ে লেগেছে। তাছাড়া ওরা এরকম খাবারের পাইলে তার পেছন পেছন আসে, তো ওইগুলো আছে। ওই জন্য বলে রাত্রিবেলা এঁঠো খাবার বা আঁশ জাতীয় খাবার, অনেকের এঁঠো শব্দটা আপত্তি থাকতে পারে, আঁশ জাতীয় বা আমিষ জাতীয় খাবার এভাবে খেতে খেতে রাস্তায় যাওয়া। অনেকে দেখবেন রাত্রিবেলা ধরুন তৈরি করা খাবারই, মাংস বা মাছ নিয়ে যাচ্ছেন, একটু নুন, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা রেখে দেয়, কারণ ওরা আত্মারা তো ডাইরেক্ট খেতে পারে না, কিন্তু ওই স্বাদটা ওরা পেতে চায়। যেহেতু যারা অপঘাতে মারা যায় তারাই তো এভাবে ঘুরে বেড়ায়, তো তারা প্রচণ্ড পিপাসায় থাকে এবং খিদে তৃষ্ণায় তাদের মানে কিছু মানে একে তো শরীর চলে গেছে, অথচ ওইভাবে ঘুরে বেড়াচ্ছে, তো তারা এই ধরনের খাবারের স্বাদ পেলে বা গন্ধ পেলে থাকতে পারে না, ছুটে সেদিকে চলে আসে। উনি তখন বকাবকি করেন যে তোমাদের অল্প বয়সী ছেলে, তোমাদের এভাবে খাবার নিয়ে ওইভাবে আসাটা উচিত হয়নি, রাত্রিটা থেকে যেতে পারতে বা ফিরে যখন আসছো এমনি আসতে পারতে, এইভাবে খাবার খেতে খেতে। আর নিরামিষ খাবার হলেও উচিত না, তবুও আমিষ খাবার তো উচিতই হয়নি।
আর তার থেকে আরেকটি বড় কথা, যে ছেলেটা খাবারটা টিফিন কৌটোতে রেখেছিল যে রাত্রেবেলা খাবে না বা খায় না ওইরমভাবে সে ছাড়া বাকি সবাই অসুস্থ হয়েছে। কারুর কম, কারুর বেশি, কিন্তু সব থেকে বেশি যেহেতু পেছন দিকটায় ছিল একে ধরে নিয়েছে। আর এর বাড়িতেই সবাই প্রথমে যখন এলো, এর বাড়িতে সবাই এসে ঢুকেছিল, দিয়ে কথাবার্তা বলে ওর উঠোনে দাঁড়িয়ে আবার অত রাত্রে ওরা চলে যায়। তো ওদের সঙ্গে যায়নি, শুধু হাওয়া বাতাস লাগার জন্য ওরা অসুস্থ হয়ে পড়েছে ঠিকই, কিন্তু এদের বাড়িতে এদের ধরে নিয়েছে। আর একটা কি, এর বাড়ির এই পুরনো বাড়ি, মানে যে বাড়িটা এরা ভাড়া থাকে, বাড়ির পেছনে বিশাল বড় একটা অশ্বত্থ গাছ আছে। তার জন্য সমস্ত কিছু মিলিয়ে, গাছপালা সব কিছু মিলিয়ে এখানটায় থাকতে ওর সুবিধা হয়ে গেছে। আর বলছে যে ছেলেটাকে যে ধরছিল আর ছেড়ে দিচ্ছিল টানা 4 দিন এটা চলে বলে পাড়া প্রতিবেশী সবাই এসে দেখে গেছে। বলছে দেখেই বোঝা যাচ্ছে যখন ধরছে তখন তার কথাবার্তা, চোখের দৃষ্টি সম্পূর্ণ পাল্টে যাচ্ছে এবং ভাব যেন মনে হচ্ছে কোনো মহিলা শুয়ে আছে। আবার যখন তখন না তাকে স্নান করানো যাচ্ছে, না খাওয়ানো দূরের কথা, ওষুধ খেতে চাইছে না, তার ধারে কাছে কেউ যেতে পারছে না, এমন তার শক্তি বেড়ে গেছে। কিন্তু তার শরীর থেকে যখন ছেড়ে যাচ্ছে সে ছেলে পুরো অবসন্ন, চোখ খুলে তাকাতে পারছে না, তখনই ধুম জ্বর যেন আরও বাড়ছে, আর তার সঙ্গে বমি। বলছে প্রচণ্ড কষ্ট গেছে, ছেলেটার কদিনে বিছানায় মিশে গেছে, এখন অনেকটা সুস্থ হয়েছে, কিন্তু লিভারের ওপর এফেক্ট করেছে, ইউএসজি হয়েছে, লিভারে খুব এফেক্ট করেছে, তার চিকিৎসা চলছে, ডাক্তার ওষুধপত্র দিয়েছে। মানে একটা সাধারণ ছেলে যার কোনো নেশা নেই, কোনো কিছু নেই, তার লিভারটা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মনে হচ্ছে যেন নেশা করে বা কিছু। তবে ডাক্তার ওষুধপত্র দিয়েছেন, বলছেন ভয়ের কিছু নেই, আস্তে আস্তে ওষুধপত্র খেতে খেতে ভালো হয়ে যাবে। এই ছিল ঘটনা বন্ধুরা। প্রচণ্ড ভয় পেয়ে গেছিল ওরা এবং দুঃস্বপ্নটা তাড়া করে বেড়াচ্ছে। তো যে কদিন ওদের বাড়িতে এরকম পরিস্থিতি চলছিল, ওরা কোনো ঘটনাই অলৌকিক জনের শোনেনি, এত ভয় পাচ্ছিল। আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন আমতলা থেকে সোমা ঘোষ। উনি লিখছেন, শহরে আবারও একটি ঘটনা বলছি, ছোট ঘটনা, তবে এটি আমার বাবার সাথে ঘটেছিল। বাবা বর্তমানে মারা গিয়েছেন, আমি তখন বেশ বড়। আমার জেঠু মারা গেছেন তখন বেশি দিন হয়নি, 6 মাস হবে। আমার বাবার একটা অভ্যাস ছিল কি, যে রাত্রে যখন তখন আমাদের বাড়ির পাশে একটা ছোট বাগান ছিল, বাবা নানা রকম সবজি চাষ করতেন। চাষ বলতে নানা রকম গাছ বসিয়েছিলেন, সবেদা, জামরুল, তার সঙ্গে কিছু সবজিরও গাছ ছিল। তো বাবার অভ্যাস ছিল মাঝে মাঝে গিয়ে গাছগুলোর কাছে ঘুরতে ফিরতেন, গাছগুলোর দেখাশোনা করতেন। এদিকে বাবা এত ভালোবাসতেন, যতটা সময় উনি পারতেন গাছের সঙ্গে সময় কাটাতেন। এত গাছের নেশা ছিল যে বলার কথা না। কে ডাকলো কে ডাকলো না, কোনো কিছুতে ওনার কোনো জ্ঞান থাকতো না। উনি ওনার মতন করে গাছের কাছে বসে থাকবেন, বড় গাছ হলে তার তলায় বসে থাকবেন ছাওয়াতে। কি রোদ কি বৃষ্টি ওনার কোনো কিছু ওনাকে স্পর্শ করতো না, গাছের তলায় বসে থাকতে ওনার এত ভালো লাগতো। আর একটা অভ্যাস ছিল, রাত্রে ঘড়ি দেখবেন না, কখন ঘুম ভাঙলো কি ভাঙলো ঘড়ি দেখবেন না। অথচ ঘড়ি আমাদের সব সময় থাকতো আমাদের পায়ের দিকের দেয়ালটায়। উনি যেখানটায় ঘুমোতেন পায়ের দিকের দেয়ালটায় আর কি, যেদিকে পা করে থাকতেন সেদিকে দেয়ালে কিন্তু ঘড়ি থাকতো, কিন্তু ঘড়ির দিকে উনি দেখবেন না, এটা একটা অভ্যাস ছিল। ঘুম ভাঙলো তো উঠে চললেন বাগানের দিকে, এরকম উঠতে উঠতে মাঝেই মাঝেই বাগানে চলে যেতেন, কেউ কিছু বললেও শুনতেন না। তেমন কোনো দিন কিছু সমস্যা হয়নি। তো আমার জেঠু মারা যাওয়ার কিছুদিন পর আমার বাবা বাগানে গেছেন, কিছুই না, টর্চ নিয়ে এটা ওটা দেখছেন। রাস্তার যে লাইটটা জ্বলতো, আলো পড়তো, সেই আলোতেই কখনো কখনো চলে যেতেন। এরকম গিয়ে সেদিন মনে হচ্ছে যে ভোর হয়ে গেছে বা ভোর হয়ে যাচ্ছে বা ভোরের সময় হয়ে এসছে। চুপচাপ বসে আছেন, কেমন একটা ক্লান্ত মতো লাগছে, সবেদা গাছের তলায় বসে আছেন। বসে পড়ে ভাবছেন এই হয়তো কেউ উঠবে, সবাই উঠবে, রাস্তা দিয়ে সবাই যাবে। উনি বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছেন, মশা কামড়াচ্ছে, উঠে পড়ে এমনি উঠতে যাবেন যে না আর বসবেন না, দেখলেন আমার সেই জেঠু সবেদা গাছের ওপরে পা ঝুলিয়ে বসে আছে, ঠিক
বাবা উঠেছে, বাবার মাথায় একদম পা দুটো লেগেছে। বাবা তো দেখে একদম মানে হতভম্ব। পা দুটো লাগার সঙ্গে সঙ্গে বাবা ওপর দিকে তাকিয়ে দেখছেন দাদা বসে আছে, পা দুটো ঝুলছে। বাবা সঙ্গে সঙ্গে একদম ওইখানে শুয়ে পড়েছে, বাবার আর কোনো জ্ঞান নেই। এবার আমাদের মানে ওই যে আমাদের বাড়ি আর আমাদের বাগান একদম রাস্তার ধারে ছিল। তো রাস্তার ধারে সবাই যাচ্ছে, যেতে যেতে সকালবেলায় যারা মর্নিং ওয়াকে খুব তাড়াতাড়ি বেরোয় আর কি, দেখছে বাবা ওইভাবে শুয়ে আছে বা পড়ে গেছে। সবাই মিলে ডাকাডাকি করছে, ওঠে না। তারপরে সবাই আরও লোককে ডেকে এনে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। বাবা তো আর চোখ খুলছে না, কিচ্ছু না। বাবা একবেলা পুরো চোখ বন্ধ করেছিল। তারপরে আমরা বুঝতে পারছি না কি করব। অফিস টফিস সব কিছু কামাই, পরে আস্তে আস্তে চোখ খুললেন, কিন্তু গায়ে ভীষণ জ্বর। সন্ধেবেলা তো একদম চোখ টোক লাল চোখ করে বসে আছেন। মানে আমার বাবাকে আমরা চিনতেই পারছি না। আমরা তখন বেশ বড়, আমার তখন প্রায় মাধ্যমিক পর্যন্ত এরকম এরকম বড়, মাধ্যমিক পরীক্ষা দেবেন আর কি এরকম। বাবাকে দেখে ভয় লাগছে, বাবার কাছে যেতে পারছি না। তারপর তো আমাদের ওখানে একজন ঝাড়ফুঁক জানেন, তাকে বলা হলো, ঝাড়ফুঁক করলো। ঝাড়ফুঁক দিয়ে গেল, প্রথমে কিছু হলো না, দ্বিতীয় দিনও কিছু হলো না, পরে আবার পুরো গা ঝাড়িয়ে দিয়ে গেল। তারপরের দিন সকালে বাবা তখনও ঠকঠক করে জ্বরে কাঁপছে। নিজেই বললেন যে না, বাড়ির সামনে বাজার টাজার সব বসে, সকালবেলায় বাজার করে আসবো। সঙ্গে সঙ্গে বেরোলেন, ওই শরীরের অবস্থা নিয়ে মাছ তরকারি যা যা দরকার ছিল নিয়ে এলেন। আর তার সঙ্গে প্রচণ্ড কাঁপুনি। কাঁপুনিটা না দেখলে কেউ ধরতে পারবে না। আমরা ছুটে গিয়ে বাবার হাত থেকে বাজার জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছি। আমার হাতটা বাবার হাতে পড়তেই দেখলাম কাঁপুনিটা কমলো। পা ধুয়ে দিয়ে বাবা ধুয়ে দেওয়া হলো, বাবা চেয়ারে বসলেন। বলছি, বাবা তোমার কি হয়েছে, এমন করছো কেন? বাবা কথা বলা তখন পুরো বন্ধ করে দিয়েছে, কথা বলতেনই না তখন আমাদের সঙ্গে। কোনো কাজের কথা হলে বলা হতো, উনি চুপচাপ শুধু কাজটা করতেন। ভীষণ ঝামেলা হয়ে গেল। কাজ বললে কাজ করে দিচ্ছে, খেতে দিলে দুটো খেতে নিচ্ছে, অথচ কথা বলছেন না কারোর সঙ্গে। কেউ কোনো জিনিস চাইলে, দরকার হচ্ছে, চাইছে, সেদিকে তাকিয়ে দেখছেন না, কিছু বলছেন না। কি মুশকিলে আমরা পড়েছিলাম কি বলবো। তারপর বাবার সঙ্গে কাজ করতেন একজন মুসলিম, বাবার সাথে খুব বন্ধুত্ব ছিল। অফিস কামাই হচ্ছে দেখে তিনি যোগাযোগ করেন। যোগাযোগ করতে আমরা সব ব্যাপারটা বলি। উনি বলেন দাঁড়াও আমি নিয়ে যাচ্ছি, বলে উনি নিয়ে গেলেন মসজিদের কাছে। সেখানে বাবাকে ঝাড়ালেন। তখন দাদার মানে বাবার বন্ধুই নিয়ে গেলেন বাবাকে, তাবিজ টাবিজ পরিয়ে তাদের ধর্মমতে যা যা করার করে বাবাকে নিয়ে এলেন। বললেন উনি যেন কোনো মতে আর রাত্রে বাইরে না যায়। ওনার দাদার কিন্তু একটা দৃষ্টি পড়েছে ওনার ওপর। এই যে একা গেছিলেন, একা পেয়ে গেছিল, ও সকালটা যদি না হয়ে আসতো ওনার দাদা আরও বেশি ক্ষতি করে দিত। কারণ মৃত্যুর পর কেউ কখনো নিজের থাকে না, এটা ওনার ভাবা উচিত ছিল। যাই হোক, তারপর থেকে বাবা আস্তে আস্তে ভালো হয়ে গেছিল। আমরা আর কি করতাম, আমাদের দুটো গেট ছিল, দুটো গেটেই চাবি দিয়ে রাখা হতো। তারপর থেকে যখন থেকে বারণ করা হয়েছে দরজা যেন কিচ্ছু বাবা না খোলে, দুটো গেটেরই চাবি আমাদের কাছে থাকতো, বাবাকে বেরোতে দেওয়া হতো না। আস্তে আস্তে বাবা তারপর ঠিক হয়ে গেছিলেন, নর্মালভাবেই আবার অফিস যেতেন, কাজ করছিলেন। তবে একটা কি, ওই ঘটনার পর থেকে বাবার কথা বলার, সবসময় বাচ্চাদের নিয়ে গল্প টল্প করা, এসব অনেকটা কমে গেছিলো। আগের মতো বাবাকে আর ফিরে পাইনি। সবসময় বাবা যেমন আমাদের কিছু হলেই একটা নিয়ে বসি গল্প করা, কোনো কিছু শুনলে আনন্দ করা, আজ আয় আয় এটা আজকে হয়েছে, সেই সব গল্প করা, অফিসের কোনো গল্প হলে কিচ্ছু না। আনন্দ ফুর্তি ভাবটাই বাবার কাছ থেকে চলে গেছিলো। এটা এখনও আমাদের ভাবলে খুব কষ্ট দেয়। বাবা বর্তমানে নেই, তবে সেই আফসোসটা রয়ে গেছেন যে যতদিন ছিলেন শেষের দিকটা, ওই ঘটনাটা ঘটার পর তার পরিবর্তনটা খুব হয়েছিল। এটাই আমাদের খুব বেদনার জায়গা, আমার খুব বেদনার জায়গা। সহেলি, নমস্কার। আজকের দুটো ঘটনায় ভূতে ধরার ঘটনা, এবং দুটো ঘটনাই মানে নিজেদের জায়গায় খুব সাংঘাতিক। মানে যাদের সঙ্গে হয় তারাই বোঝে, এর থেকে বেশি আর কি বলি।
সরাসরি চলে যাচ্ছি বন্ধুরা কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন বাবলি মল্লিক যে আজকে ঘটনাটা খুব ভালো লাগলো, শেয়ার করবার জন্য অনেক ধন্যবাদ, ভালো থেকো, বলা স্টাইল অলওয়েজ এক্সিলেন্ট, বেশ ভালো লাগলো লিখেছেন ডালিয়া গুহ, রুমা দাস, আদি নামিম বাংলাদেশ থেকে, জয়ন্ত দে উনি বলেছেন ফাটাফাটি গল্প হচ্ছে দিদি, আরও ঘটনা চাই, থ্যাংক ইউ সো মাচ। বুস 2541 বলে দিদি তোমার স্টোরি ন্যারেশন ইজ ট্রু ন্যাচারাল, মনে হয় মা ঠাকুরমার কাছে গল্প শুনছি, কিপ অ্যাহেড দিদি, থ্যাংক ইউ সো মাচ। মৌসুমি মুখার্জি লিখেছেন বলা ঘটনা শুনতে খুব ভালো লাগে, সহেলি ভালো থেকেও। মৌসুমি দিয়ে লিখেছেন আমি বুদ্ধিবাটি থেকে। শিবাশিস সেন লিখেছেন আমার এলাকার ঘটনা জানলাম যখন সহেলি অলৌকিকজনের মাধ্যমে, খুব ভালো লাগলো, অসাধারণ। শর্মিষ্ঠা ঘোষ, সাইনাস সুবীর বেশ ভয়ের ঘটনা, ভালো লাগলো। বর্ণালী দাস, রূপসী মাঝিয়া, অসীম দাস, অভিক, রূপা দে, মৌসুমি দে, সুদেশনা সিনহা রায়, অমিতা ঠাকুর, জয়শ্রী সেনগুপ্ত, গীষা গোস্বামী, শ্রাবন্তী, বিটু সাহা, রীতা চৌধুরী, পাপড়ি দোলা, সুমন সমাদ্দার, মনিকা ভান্ডারী। অনেক দেরি হয়ে গেল তবে শুনলাম ঘটনাটা। আচ্ছা আপনি ঘটনা বলেন, আপনার ভয় লাগে না? প্রথম প্রথম তো খুবই ভয় লাগতো, তবে কিছু কিছু ঘটনা আছে সত্যি খুব ভয় লাগে। মানসী মজুমদার, একে একে বন্ধুরা যারা তোমরা ঘটনা পাঠাতে চাইছো তারা আমাদের ঘটনা পাঠাও অলৌকিক জোন 310@gmail.com-এ, অথবা অলৌকিক জোনের ফেসবুক পেজ ফলো করে ঘটনা পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা হতে হবে সত্যি ঘটনা, এবং এই ঘটনা আগে কোথাও প্রকাশিত হয়নি, সেই ঘটনাই একমাত্র আমরা নেব।